नमस्कार। न्यूज ভ্যানগার্ডের বিশেষ টক শোতে আপনাদের अभी हुआ আজকের এই টক শো मैं आ जाता हूँ। ठीक है, কোন বিষয়টা নিয়ে চলছে? ঘরোয়া ফুটবল মরশুম এবং তার পাশাপাশি গোটা দেশে ফুটবলের একটা উন্মাদনা চলছে এবং এই উন্মাদনার মাঝেই কিন্তু আরেকটা জিনিস উঠে এলো যে কলঙ্কিত হলো ভারতের সুব্রত মুখার্জি কাপ ফুটবল। বেঙ্গালুরুতে যেটা শুরু হয়েছে 19 আগস্ট থেকে চলবে 25 সেপ্টেম্বর পর্যন্ত অনূর্ধ্ব 15 সুব্রত মুখার্জি কাপ। এবং এই সুব্রত মুখার্জি কাপ আমরা জানি যে 2012-13 সাল থেকে কিন্তু এটা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে। কিন্তু এবছরে একটা ব্যতিক্রম দেখা গেল যে বেঙ্গালুরুতে এই আসর শুরুতেই যেখানে 30টি দলকে নিয়ে শুরু হয়েছিল সেখানে কিন্তু একটা কালিমা লিপ্ত হলো। কোথায় কালিমা লিপ্ত? সেই ফুটবল যাদেরকে নিয়ে দল বাছাই করা হয়েছে, কারণ আন্তর্জাতিক স্তরের ফুটবল, সেখানে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান থেকে দলগুলো অংশগ্রহণ করে এবং সেখানে দেখা গেল আসরের শুরুতে এবং মাঝপথে প্রায় 30টি দলকে নিয়ে যে আসর শুরু হয়েছিল সেখানে 20টি দলকে বাদ দিতে হলো, অর্থাৎ আয়োজক কমিটি একটা বড় ধাক্কা খেলো। তবে ভারতে এই বড় ধাক্কা খাওয়ার চেয়ে সবচেয়ে বেশি সমালোচনা হতে হয়েছে কেন দলগুলো বাদ গেল, কোথায় ঘাটতি ছিল ফুটবলারদের। যেখানে তুল্য মূল্য বিচার করে বিভিন্ন রাজ্যগুলো থেকে ফুটবলারদের তুলে আনা হয় বা দলগুলো বাছাই করা হয় এবং সেখানে প্রত্যেকটি স্টেটে বা প্রত্যেকটি রাজ্যগুলিতে তারা কিন্তু নিজেদের একদম সেরাটা পারফরমেন্সের পরে উঠে আসে, কিন্তু সেখানে তারা বাদ গেল বোন টেস্টে। এবং তা নিয়ে আজকের আলোচনা, এবং আজকের এই আলোচনা আমাদের মধ্যে দুজন অতিথি যারা রয়েছেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবল কোচ শ্রী আবু তাহের বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে, এবং রাজ্য ফুটবল সংস্থার এবং রাজ্যের ক্রীড়া সংগঠক তিনি রয়েছেন পার্থবাবু, তারপর আপনাকে স্বাগত জানাই। দুজনকেই স্বাগত জানাবো। তবে আমি প্রথমেই যাব আবু তাহেরের কাছে, কারণ উনি বর্তমানে স্কুল ফুটবলটা নিয়ে সবচেয়ে বেশি তিনি রয়েছেন এবং স্পটার হিসেবে যান রাজ্যের বিভিন্ন প্রান্তে। তিনি ইতিমধ্যে আগামী মাসে তিনি যাবেন সুব্রত মুখার্জি কাপ ফুটবলের রাজ্য দলের হয়ে। তো আবুদা, জানতে চাইবো যে এই যে অনূর্ধ্ব 15 ফুটবল এবং এই ফুটবলের ক্ষেত্রে যে একটা ধাক্কা খেলো, যে ফুটবলটা শুরু হয়েছে সেখানে 30টি দল নিয়ে অংশ নিয়েছিল এবং সেখানে মোট 20টি দল বাদ গেল বোন টেস্টে। কি বলবেন, কোন জায়গাটায় ঘাটতি থাকছে দলগুলো? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে। আমরা জানি এয়ারপোর্ট সেটা অর্গানাইজ করে সুব্রত মুখার্জি ইন্টারন্যাশনাল ফুটবলার যেটা টুর্নামেন্ট হয়, সেটা আন্ডার 15 যে টুর্নামেন্টটা হচ্ছে বেঙ্গালুরে, সেটা শুধু ত্রিপুরা নয়, সেটা 30টি দলের মধ্যে 20টি দলকেই এখানে ডিসকোয়ালিফাই করা হয়েছে। তার মধ্যে শ্রীলঙ্কা এবং বিদেশেরও অনেকগুলো টিম আছে, সাথে আমাদের ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর। তো সেটাই খুব দুঃখজনক ঘটনা। কেন এমনটা হলো সেটা আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে। এই কারণে শুধু আমাদের ত্রিপুরার টিমটাই বাদ যায়নি, তার সঙ্গে প্রায় টুর্নামেন্টের 30টার মধ্যে 20টা টিমই বাদ হয়ে গেছে। তো আমার মনে হয়, আমি দেখেছি গাইডলাইনটা, ওটাতে ঠিক ততটা স্পষ্ট লেখা নেই যে TW3 যে টেস্ট সেটা কোথায় থেকে করিয়ে নেবে এবং কিভাবে নেবে। তো দেখা গেল যে টিমগুলো তারা নিজেদের রাজ্য থেকে সেই TW3 টেস্টটা করিয়ে নিয়েছে, সেই টিমগুলোকে ফিট বলে ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে নতুন ভাবে করানো হয়নি। তো আমার কাছে যতটুকু খবর আছে, যে টিমগুলো নিজের স্টেট থেকে করিয়ে নেয়নি সেই টিমগুলো এখানে TW যে বোন টেস্ট করা হয়েছে, রেডিওলজি টেস্ট, সেখানে আমাদের ত্রিপুরার যে টিমটা সেখানে 5 জনকে বাদ দেওয়া হয়েছে। ওদের যে গাইডলাইনের লেখা আছে যে 4 জনের বেশি প্লেয়ার যদি বাদ যায় তাহলে সেই টিমকে ডিসকোয়ালি বলে ঘোষণা করা হবে। তো আমার প্রশ্ন হলো, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে গাইডলাইন হিসাবে যদি আমরা দেখি, সেখানে আমাদের 16 জন প্লেয়ার পার্টিসিপেট করতে গেছে, তার মধ্যে 5 জন বাদ গেছে, তাহলে আরো 11 জন প্লেয়ার থাকে। তো ফুটবল রুলসে আছে যে মিনিমাম 7 জন প্লেয়ার হলে সেই টিমটা পার্টিসিপেট করতে পারে। তাহলে সেখানে কেন 11 জন প্লেয়ার থাকা সত্ত্বেও সেই টিমগুলোকে ডিসকোয়ালিফাই করা হলো? আমার সেটা নিয়ে একটা প্রশ্ন।
কারণ বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে, দূর দূরান্ত থেকে যে টিমগুলো গেছে, কোনো টিমের 6 জন, কোনো টিমের 7 জন, কোনো টিমের 4-5 জন বাদ গেছে। তো 5 জন বাদ গেলে আমার আরো 11 জন প্লেয়ার থাকে, সেই 11 জন নিয়ে কিন্তু মানে একটা টুর্নামেন্ট খেলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে যে অর্গানাইজিং কমিটিকে নতুন করে চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে, সব টিম যে ম্যানেজমেন্ট যারা টিম নিয়ে গেছেন তারা প্রচন্ড ভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। আগামী দিন সেই আন্ডার-15 খেলতে যাবে কিনা সেটা নিয়ে সন্দিহান। তো আমাদের প্রশ্নটা হলো, যদি এইরকম ডাইরেক্ট কোনো যদি ইনস্ট্রাকশন থাকতো যে TW3 যে টেস্টটা, রেডিওলজি টেস্ট, সেটা তোমাদের স্টেট থেকে করিয়ে নিতে হবে, তাহলে আমরা অবশ্যই এখান থেকে করিয়ে আমরা পাঠাতাম। বাট আমাদের এখানে যে চিরাচরিত যে আমাদের ডেন্টাল ভেরিফিকেশন যে টেস্টটা, সেটা করিয়ে পাঠানো হয়েছে এখান থেকে। আমিও ডাইরেক্টলি ইনভলভ ছিলাম এখান থেকে আমাদের কিন্তু মেডিকেল টেস্ট করিয়ে পাঠানো হয়েছে। তো দুর্ভাগ্য বিষয়, সেই টিমগুলোকে ডিসকোয়ালিফাই করে একটা টুর্নামেন্টের জৌলুসটাকে একেবারে ফিকে করে দেওয়া হয়েছে। সত্যি সেটা দুর্ভাগ্যজনক। তো সেক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন যে সেখানে 5 জন, যদি 16 জন থাকে সেখান থেকে 5 জনকে বাদ দিয়ে দিলে 11 জন যেটা থাকে সেখানে টিম খেলা যায়। কিন্তু আরেকটা খবর যেটা রয়েছে যে গাইডলাইনে ওই জায়গাটা রয়েছে যে 11 জন যদি খেলানো যায়, তো সেই ক্ষেত্রে সাইড বেঞ্চ, কোনো কারণে কোনো একটা দলের ফুটবলার রেড কার্ড দেখলো বা ইনজুর্ড হলো, তো সেই ক্ষেত্রে সাইড বেঞ্চ তারা কিভাবে ইউজ করবে? যেটাকে আপনি রিজার্ভ বেঞ্চ। না, আপনি ঠিকই বলেছেন। এখন যদি আমার রিজার্ভ বেঞ্চে প্লেয়ার না থাকে, 10 জন খেলবে। 10 জন থেকে যদি আরো একজন ইনজুর্ড হয়, 9 জনে খেলবে। ফুটবল আইনে লেখা আছে মিনিমাম 7 জন হলে সেই টুর্নামেন্ট মানে সেই টিম খেলতে পারবে। না, কিন্তু ফিফার রুলস অনুযায়ী যেখানে 11 জনের টিম, সেখানে খেলার মাঝখানে কোনো ফুটবলার যদি রেড কার্ড দেখে যায়, তো সেক্ষেত্রে তাকে নামানো হয় না। প্রতিপক্ষের বিরুদ্ধে 11 জনের বিরুদ্ধে 10 জন খেলে বা কোনো সময় রেড কার্ড দেখে। কিন্তু শুরুটা যেটা নিয়ম, ফুটবলের নিয়মে অনেকেই সেটা বলেছেন যে ফুটবলের মাঠে নামার ক্ষেত্রে 11 জন থাকতে হবে। ইনজোর বা সাইড বেঞ্চ যদি না থাকে বা অতিরিক্ত খেলোয়াড় না থাকে, তাতে খেলানো যায়, কিন্তু শুরুটা করতে হবে 11 জন দিয়ে। এরকম কি কোনো গাইডলাইন্স রয়েছে কি? এরকম এসএম কাপের গাইডলাইনে শুধু এটুকু লেখা আছে যে কোন টিমের যদি 4 এর অধিক প্লেয়ার আনফিট হয়, সেটাকে ডিসকোয়ালি বলে ঘোষণা করা হবে। ঘটনাটা কি হলো যে এখানে যেটা বললো আবু তাহের, যে এটা কিন্তু মানে আর্মি বা ইন্ডিয়ান যে আছে ওদের দ্বারা এটা এয়ারফোর্স ইনস্ট্রাকশন। তো আমরা যেটা জানি এয়ারফোর্স কিন্তু ডিসিপ্লিন মানে ফোর্স। তো ওরা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা ফিফার যে গাইডলাইন, ওই গাইডলাইনেই অন্তর্ভুক্ত হয়ে গিয়ে এই খেলার রুলস গুলি তৈরি করেছে কিনা সেটাও আমাদের দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমার মনে হচ্ছে যে এখানে এসএম কাপের যে টুর্নামেন্ট কমিটি এবং বিভিন্ন দেশ বা রাজ্যের যে দলগুলি যাচ্ছে, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশনের অভাব আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ গতবার কিন্তু সমস্যাটা হয়নি, তাহলে এইবার কেন এরকম সমস্যাটা হলো? আর এই TW3 যেটা, সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে কিন্তু সব স্টেটেই গাইডলাইন দেওয়া আছে যে তোমার স্টেটের যে কোনো একটা ইউনিটকে তোমরা নমিনেট করো, বা তারা ওখান থেকে নমিনেট করে দেয় যে এই স্টেটের মানে মেম্বার অ্যাসোসিয়েশন যারা, তারা ওখান থেকে এই TW3 চেষ্টা করাবে। এটা যেটা আমাদের বললো যে দাঁত দেখে, সেটা পুরনো পদ্ধতি। এখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদেরকেও টিম পাঠানোর ক্ষেত্রে বা আগে ওদের সঙ্গে কথা বলে কি কি রুলস রেগুলেশন আছে এগুলি দেখা উচিত ছিল। এবং এটাও ঠিক যে আমরা তো চাইছি সব টিমগুলি খেলুক, ওখানে ম্যানেজমেন্ট, সবগুলি ম্যানেজমেন্ট যেহেতু ওদের কাছে আপিল করেছে, একটা কিছু রিল্যাক্সেশন বা কিছু করা উচিত ছিল, যে কারণে জৌলসটা কিন্তু হারিয়ে গেল, বিশেষ করে এই বছরের জন্য। সেটার কিন্তু এফেক্ট আগামী দিনে কিন্তু আমাদের যে উঠতি খেলোয়াড় যারা আছে তাদের উপরে কিন্তু এফেক্টটা পড়বে। না, যে এফেক্টটা পড়বে কারণ আন্ডার-15 ফুটবলাররা আন্ডার-17 ফুটবল খেলবে, এবং যেখানে আন্ডার-17 2026 সালের শুরুতেই থাকছে বিশ্বকাপ। তো সেই জায়গায় ভারতীয় দল গঠনের ক্ষেত্রে আন্ডার-15 এবং আন্ডার-17 যেটা এসএম কাপ রয়েছে, তাদের কাছ থেকে ফুটবলার তুলে আনার একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তাহলে ওই প্ল্যাটফর্মটা কি সেক্ষেত্রে এয়ারফোর্স যারা রয়েছে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, সেই জায়গায় কোনো একটা ঘাটতি রয়েছে কি মনে হয়? এই জায়গাটা ঘাটতি কি থাকার কারণে এরকম সমস্যা?
যে গাইডলাইনটা সর্বভারতীয় ফুটবলের ফেডারেশনের গাইডলাইন এবং এয়ারফোর্সের গাইডলাইন, দুটো গাইডলাইন ভিন্ন ধরনের? হ্যাঁ, ডেফিনেটলি ভিন্ন ধরনের আমি বলবো, এবং সেখানে কিছু মিস মানে অল ইন্ডিয়া ফুটবলের সাথে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস কমিউনিকেশন ডেফিনেটলি আছে। না হলে যদি ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন থাকতো যে তোমাদের TW3 টেস্ট করিয়ে আনতে হবে, সেখানে যদি ফিট বলা হয় তো ওই প্লেয়ার গুলোকে আমরা পাঠাতাম। কিশোরদা যেটা বলেছে, যেটা ডেন্টাল ভেরিফিকেশন, আমরা এবারও আন্ডার 17 নিয়ে যাব, আমরা এখান থেকে মোটামুটি মেডিকেল টেস্ট করিয়ে নেই। ওখানটা তো সেই রকম ভাবে করা হয়, কোন প্লেয়ারকে যদি সন্দেহ ওদের হয় যে ওরা অ্যাবাভ 15 বা অ্যাবাভ 17, তখন ওটাকে ওরা পার্দার টেস্ট করা হয়। ও পার্দার টেস্ট করার ক্ষেত্রে যে কস্টটা আসে সেটা 600 টিমের বহন করতে হয়। কিন্তু এইবার দেখা গেল ওইখানটাতে আমাদের যে টিমটাকে TW টেস্ট করা হয়েছে, প্রত্যেকটা ছেলেকে 2200 টাকা করে টেস্টের মানে চার্জটা দিতে হয়েছে। এটা পুরোটাই প্রত্যেকটা 600 টিমের। সেকেন্ডলি বলবো, এখন যে কনসেপ্টটা হচ্ছে এয়ারপোর্ট যেটা করছে এখন ব্লক, ওরা বারবারই বলছে ব্লক স্তর থেকে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। তো সেখান থেকে একটা রেজিস্ট্রেশন ফিও কালেক্ট হচ্ছে, সেটা আমরাও করিনি প্রত্যেকবারই। তো এখানে যে একটা মানে একটা মানি কালেক্ট করার যে একটা পদ্ধতি এখন হচ্ছে, ট্রেন্ড চলছে, সেটা আমার মনে হয় সে ফুটবলের জন্য এটা সুখকর নয়। কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স সেটা করবে, সেটা প্লেয়ারের সাথে করবে। আমি 2000 সাল থেকে সুব্রত মুখার্জির সঙ্গে জড়িত, আমরা কখনোই দেখিনি রেজিস্ট্রেশন করতে হবে পয়সা দিয়ে, সেটাও তাও প্রত্যেক ইউনিটের স্টেটের যে পয়সাটা দেবে। এবং আমরা ইউনিটের যে টিমগুলো পাঠাই, সেটা প্রত্যেকটা টিমের নিজস্ব খরচা দিয়ে পাঠানো হয়, টিএ দিয়ে এভরিথিং, হ্যাঁ, অ্যাকোমোডেশন থেকে শুরু করে। তাহলে শুধু এখানটায় এয়ারপোর্ট শুধু অর্গানাইজ করে, সেই অর্গানাইজ করার ক্ষেত্রে ওদের যে মানি কালেক্ট করার যে একটা টেন্ডেন্সি, সেটা মনে হয় না আগামী দিন সুব্রত মুখার্জির ক্ষেত্রে সেটা একটা ভালো বার্তা যাবে না। সেক্ষেত্রে আবুদা, আমি একটা জিনিস জানবো যে এয়ারফোর্স চালাচ্ছে টুর্নামেন্ট, কিন্তু সেখানে যে সমস্ত রেফারিরা, তারা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অ্যাফিলিয়েটেড নাকি এয়ারফোর্স থেকে তাদের রিক্রুট করা হচ্ছে? এয়ারফোর্সের এত রেফারি বা ফুটবল পরিচালনার জন্য কোনো থাকছে না। তো সেই ক্ষেত্রে ওইটার সাথে যেহেতু লিঙ্ক আপ থাকার কথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের, তো ফুটবল ফেডারেশন যদি থাকে, আমরা যেটা দেখি টিএফ এর সাথে টিআর এর একটা যোগসূত্র রয়েছে, এবং সেখানে কোনো টুর্নামেন্ট করতে গেলে, আমাদের রাজ্যের বিভিন্ন টুর্নামেন্ট করতে গেলেও টিএফএ এবং টিআর এর সাথে আমাদের যোগ তৈরি করতে হয়। এখানে এয়ারফোর্স যেখানে করবে, তাহলে কি সর্বভারতীয় ফুটবল সংস্থার সাথে বা সর্বভারতীয় রেফারি অ্যাসোসিয়েশনের সাথে কোনো তাদের দূরত্ব আছে, যে সেই জায়গাটা তারা দেখবে না যে সেই সমস্যাটা তৈরি হচ্ছে? আমার মনে হয় যে এয়ারফোর্সের যাতে একদম নিজস্ব ইউনিট, তারা কতটুকু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করছে, মানে ওদের গাইডলাইন নিয়ে মানছে, সেটা আমার সন্দেহ আছে। কারণ এই কারণে আমি সেটা একটা অর্গানাইজিং কমিটির ব্যর্থতা বলবো। সেখানে 30টা টিমের মধ্যে 20টা টিমে বাদ হয়ে যাবে, সেটা কি করে সম্ভব? আপনার একটা দুটো টিম ওদেরকে কারচুপি করে বয়স বাড়িয়ে নিতে পারে, কিন্তু আপনি ভাবুন 30টা টিমের মধ্যে 20টা টিমে বাদ পড়ে গেল, সেটা দায়ভার কে নেবে? জৌলুসটা হারিয়ে গেল। এবং নট অনলি আমাদের ইন্ডিয়ান, সে বাইরের কান্ট্রি থেকে, শ্রীলঙ্কা থেকে শুরু করে, বাংলাদেশ শুরু করে, যেসব বাইরের টিমগুলো আছে সেই টিমগুলো বাদ গেছে। তো কেন হবে সেটা? তাহলে সেই নিশ্চয়ই সেখানে ইউনিটগুলোর সঙ্গে যে এয়ারফোর্সের যে কোঅর্ডিনেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং ডেফিনেটলি কিছু না কিছু হয়েছে। না হলে এইভাবে মানে 30টা টিমের মধ্যে 20টা টিমই বাদ হয়ে যাবে, সেটা সত্যি মানে হতাশা ব্যঞ্জক এবং দুঃখজনক। কৃষ্ণ, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা দল বাদ গেল, তার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলো যারা রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের অন্তত 4টি দল সেখানে বাদ গেছে। সেখানে যে কেন্দ্রীয়, সেখানেও তাদের কাছে একটা প্রশ্ন যে কেন্দ্রীয় যেই দলগুলো, ধরুন আসাম রাইফেলস বলুন বা এয়ারফোর্সের যে বিভিন্ন স্কুলগুলো, ওই সমস্ত স্কুলগুলোতেও কিন্তু কড়াকড়ি ভাব থাকে। তো এই যে ধরনটা বা যেটা আবুদা বললেন যে এই যে নতুন ভাবে তৈরি করা হলো, তাতে কি একটা প্রতিবন্ধকতা আসছে আগামী দিনে? কারণ এই যে বার্তা ভারতের বুক থেকে, কারণ বিশ্ব ফুটবলে যদি ভারতের স্থান আমরা বর্তমানে দেখি 131, এই জায়গায় দাঁড়িয়ে আজ শ্রীলঙ্কা দল এই আন্ডার 15 ফুটবল খেলতে এসে ভারতীয় থেকে বাদ পড়লো, সেটা কিভাবে দেখছেন আপনারা? বিষয়টা শ্রীলঙ্কা বলে না, এটা আমাদের কেন্দ্রীয় সংস্থা যেগুলি বললেন যে সেন্ট্রাল স্কুল বা এগুলিও বাদ গেছে। তো এখানে নিশ্চয়ই আবু যেটা বললো যে এখানে একটা কিছু কমিউনিকেশন গ্যাপ বা কিছু একটা মানে হয়েছে, যে কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলুন, আপনার ইন্ডিয়ান যে এয়ারফোর্স মধ্যে কিছু একটা ব্যাপার আছে।
এই কারণে তো টুর্নামেন্টের জলুস হারিয়েছে অনস্বীকার্য। কিন্তু আরেকটা দিকে আমি বলবো যে এখান থেকে কিন্তু আমরা এর থেকে ভারতীয় দল বা আন্ডার এজ যারা 15 বা 17 ওখানে কিন্তু কোনোতে বেশি প্রভাব পড়বে না। কেন? সেটা অ্যাকচুয়ালি পরিচালিত হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গাইডলাইন অনুযায়ী। তারাই ওখান থেকে সিলেকশন করবে। যেই ভারতীয় যে দলগুলি বাদ গেছে, যেমন আমরা ত্রিপুরার ধরি, তারা কিন্তু আবার আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে মেম্বার অ্যাসোসিয়েশনগুলি আছে ওদের থ্রুতে কিন্তু আবার ট্রায়াল ক্যাম্প করবে। কাজে এটার ক্ষেত্রে ধরুন আমাদের কিন্তু একটা সতর্ক বার্তা দিয়ে দিল যে আগামী দিনে কিন্তু তোমাদের এই জিনিসগুলি, এই টেস্টগুলি যার যার স্টেট থেকে করে কিন্তু সেভাবে পাঠাতে হবে, সো দ্যাট মানে ওখানে গিয়ে যেন বা ট্রায়াল ক্যাম্পে হোক বা এখানে কোনো অসুবিধা না হয়। তো এগুলি তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দেখবে। মানে সুদূর প্রসারী প্রভাব এটা পড়বে এটা মানে আমার মনে হয় না। এটা আপাতত এই বছরের যে সুব্রত মুখার্জি কাপটা হলো এটার জন্য আমি বলবো জলুসটা হারিয়েছে। তো আমি আগেও বলেছি যে এখানে যারা এখানে অর্গানাইজ করছে তাদের কিছুটা আরো নমনীয় মনোভাব বা খেলাগুলি হোক। আবু দায় যেটা বললো যে ওইখানে 5 জনের অধিক গেলি টিমকে বাদ দেওয়া, সেটাকে একটু রিল্যাক্স করে ধরেন যে রুলসটা আছে একটু পরিবর্তন করা যেতে পারত। আবুদা, আপনি প্রায় 2.5 দশক ধরে এই সুব্রত মুখার্জি কাপ সাথে রিলেটেড কি পরিবর্তন দেখছেন? যে বিগত দিনে যেটা ছিল যে 2014 সালে ত্রিপুরার সুব্রত মুখার্জি কাপে মানে আমাদের বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুল ভারত সেরা হয়েছে, এরপরে বেশ কয়েকবার আপনি গেলেন, প্রায় 2.5 দশক ধরে কিরকম পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে ডে বাই ডে সুব্রত মুখার্জি কাপ? সুব্রত মুখার্জি কাপ অ্যাকচুয়ালি যেটা ওদের যে উদ্দেশ্যটা ছিল আমাদের ট্যালেন্ট হান্টিং, যে মানে বিভিন্ন আনাচে কোনাচে থেকে একদম প্লেয়ারদেরকে বাছাই করে একটা স্কলারশিপের যে ব্যবস্থাটা, ডেফিনেটলি এটাকে সাধুবাদ আমরা জানাই। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে যে সুব্রত মুখার্জি অর্গানাইজিং যে সিস্টেমটা এটা কিছুটা হলো পরিবর্তন হয়েছে। কিরকম ধরুন, আমি যেটা বললাম একটা ফিশ কালেক্ট করার যে একটা টেন্ডেন্সি, এবং বিগত দিনে প্লেয়ারদেরকে একটা ভালো টি শার্ট দেওয়া হতো, অনেক মানে বল দেওয়া হতো, ফুটবল কিটস দেওয়া হতো, এগুলো কিন্তু এখন ততটা দেওয়া হয় না। তো একদিক দিয়ে এটা যেটা পুরোটাই আমরা যদি বলি অল ইন্ডিয়া ফুটবলের গাইডলাইনই ওরা করে, কিন্তু ডেফিনেটলি এটা মানে ওদের অল ইন্ডিয়া ফুটবল থেকে আলাদা। ওরা নিজস্ব একটা এয়ারফোর্স এটা অর্গানাইজ করে, ওরা নিজস্ব কিছু ক্রাইটেরিয়া, নিজস্ব কিছু নিয়ম নীতি মেনেই ওরা করা হয়, টিমগুলো মানে অর্গানাইজ করছে। তো সেই ক্ষেত্রে দুটো জিনিস, একটা দিল্লিতে দীর্ঘদিন ধরেই আপনার আন্ডার 17 বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে। তো দিল্লির অর্গানাইজিং কমিটি এবং বেঙ্গালুরুর অর্গানাইজিং কমিটির দুটার মুন্সিয়ানার মধ্যে কিছু ডিফারেন্স আছে। কি করে আছে আমি দেখেছি, ওরা অনেক বেশি এক্সপার্ট, যেহেতু দিল্লির যে অর্গানাইজিং কমিটি, আমি 2000 সাল থেকেই সেটার সঙ্গে জড়িত। তো সেটাকে আন্ডার 15টা শুধু বেঙ্গালুরেই করা হয়। তো আমাদের যে যারা কোচ ম্যানেজাররা গেছেন ওদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করেছি। ওখানে যে মেডিকেল টেস্টে বাদ গেছে যে ছেলেগুলো, ওদেরকে লিস্ট চাওয়া হয়েছে বারবার, এবং সেই রেডিওলজি যে প্লেটগুলো সেগুলো দেওয়ার জন্য বলা হয়েছে। ওরা দিতে অস্বীকার করে যাই বলেছে, পরে এগুলো অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। তো আমার মনে হয় আপনার কৃষ্ণদাও যেটা বলেছে সেখানে কিছু একটা কমিউনিকেশন গ্যাপ, না হলে এবার এত বড় একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেটাতে এরকম একটা লজ্জাজনক ঘটনা, সেটা নট অনলি আমাদের ত্রিপুরার জন্য, সেটা ভারতবর্ষের জন্য এবং অর্গানাইজিং কমিটির ব্যর্থতা আমি বলবো। সেই কথাটা বলবো যে একটা লজ্জাজনক, পাশাপাশি একটা মেন্টালি হ্যারাসমেন্ট হয়েছে ফুটবলারদের। কারণ একটা স্বপ্ন নিয়ে প্রত্যেক ফুটবলার উঠে আসে যে রাজ্য সেরা, প্রত্যেক রাজ্য থেকে সেরা দলগুলো বা সেরা ফুটবলাররাই সেখানে স্থান পায়। তো কতটুকু প্রেশার পড়তে পারে এই সমস্ত ফুটবলারদের? প্রেশার তো অবশ্যই পড়বে, কারণ তারা সেভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে এবং তারা কিন্তু আগেই জানে যে আমি ওই দলের সঙ্গে খেলবো, ওই দলের সঙ্গে খেলবো, প্রি-শিডিউল ফিকচার। তো ওখানে খেলতে না পারাটা ওটা প্রাথমিকভাবে তো একটা ধাক্কা লাগবে যে আমি খেলতে পারলাম না। প্রত্যেক ফুটবলারই চায় যে আমি আমার খেলাটা প্রদর্শন করব, ভালোই করব, যাতে অন্যান্য দলগুলো দেখতে পারে যে আমার রাজ্য, আমার স্কুল কতটুকু আমরা অ্যাডভান্স হলাম, সেটাই কিন্তু আমরা ওখানে ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন করতে পারি। এখানে তো বাচ্চাদের মনে একটু ইয়ে লাগবে। আবু যেটা বললো সেটা সত্যি, তাদের যে মেইন ইন্টেনশন ছিল যে
ভারতবর্ষের হোক বা যেখানেরই হোক, যে আনাচে কানাচে যে খুদে ফুটবলার আছে তাদেরকে তুলে আনা, এবং এটা কিন্তু ইন্সপিরেশনাল, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। একটা টি শার্ট কিন্তু বড় কথা না। সে বললো যে হ্যাঁ, আমি যদি ওখানে যাই আমি একটা টি শার্ট পাবো, আমি এরকম একটা কিছু পাবো। তো এটা বাচ্চাদেরকে একটু উৎসাহ দেওয়া কিন্তু, তো সেটা কিন্তু এবারে ওরা পেল না। সেখানে তো কিছু একটা মানসিক ধাক্কা লাগবে। তবে আমি হোপফুল যে যেহেতু তারা স্পোর্টসম্যান স্পিরিট, তারা ব্যাপারটা বুঝতে পারবে, এবং যারা যারা এখান থেকে বাদ গেছে ওদের যারা অভিভাবক আছে বুঝিয়ে বলবে। এবার আমি বলবো যে সমস্ত দলগুলি বাদ গেছে তারা আবার সম্মিলিত ভাবে, যাতে আগামী বছর নিশ্চয়ই আবার শুধু মর্জির কাজ আগামী বছর হবে, তো সেখানে কোনো পরিবর্তন আনা যায় কিনা, ওদের কোনো সাজেশন থাকে কিনা, সেগুলি যেন ওদের কাছে পাঠানো। আমরা চাই যে যেই দলগুলি যাবে তারা যেন সুন্দরভাবে খেলতে পারে। আমরাও চাইবো যে আগামী দিনে ওখান থেকে যেন প্লেয়াররা উঠে আসতে পারে, এবং যারা ভারতবর্ষের তারা ভারতবর্ষের নাম আরো উজ্জ্বল করবে। যেমন আপনারা কিছুদিন আগে দেখলেন যে আন্ডার 14 আমাদের যে ত্রিপুরা টিম গিয়েছিল, ওখান থেকে 2টা মেয়ে আমাদের অল ইন্ডিয়া টিমে ইয়ে পেয়েছে, এবং কিছুদিন আগে যে এএফএফ এবং ফিফা ট্রায়াল ক্যাম্প, সেখান থেকে ওই রেমিকা রিয়াং ওই মেয়েটাও চান্স পেয়েছে। এটি তো ইন্সপিরেশনাল। তারা যাচ্ছে, স্টেট থেকে 3টা মেয়ে যাচ্ছে, স্পোর্টস স্কুলের হোক, মানেসাগরের হোক, বা এডিসির ক্যাম্পের হোক, বা যেখানের হোক। কিন্তু আমরাও চাইছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, স্পোর্টস স্কুল, ক্রীড়া দপ্তর, রাজ্য সরকার যে খেলোয়াড় উঠে আসুক। যে কারণে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। যে মেয়েটা গেল রেমিকা, আমরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে 16,000 টাকা দিয়েছি, বা আদার যারা আছে সবাই কিন্তু সহযোগিতা করছে, যে একটি উদ্দেশ্য তাদেরকে উৎসাহ কিছু দিয়ে আরো উপরে আপলিফট করা। সেই প্রচেষ্টা তো থাকবে, আমরাও করছি, স্পোর্টস ডিপার্টমেন্টও করছে, রাজ্য সরকারও করছে। তবে যারা খেলতে পারেনি, যারা ওই দলগুলি, তাদের যে ম্যানেজমেন্ট আছে, অভিভাবক আছে, ওনারা নিশ্চয়ই খেলোয়াড়দেরকে বুঝিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করবে যে এই কারণে তোমরা এই করতে পারোনি। তবে আমি বলবো যে এইগুলি আমাদের আবার যে রাজ্যের এই দলগুলি বাদ দিয়েছে, ওই স্টেটে যদি আবার কিছু একটা টুর্নামেন্ট করে ওদেরকে খেলানো যায়, তাহলে তাদের মনোবলটা হয়তো বৃদ্ধি পেতে পারে। যে ওখানে খেলতে পারেনি, ঠিক আছে, এখানে আবার একটা আমরা ওই বয়স ভিত্তিক যেটা আন্ডার 15 একটা যে টুর্নামেন্ট করা যায় স্কুলগুলির মধ্যে হোক বা যেখানেই হোক। এখন আবার একটা কিন্তু প্রশ্ন আসবে, যেহেতু ওরা বয়সে বাদ গেল, আমি ত্রিপুরার এক্সাম্পলই দিচ্ছি, ওরা যাদের সঙ্গে খেলেছে তারাও তো একটা বলতে পারে যে ওরা তো বয়স বেশি খেলে আমাদের সঙ্গে জিতেছে, আমাদের বয়স কম ছিল, এই বুঝি উঠে আসার কিন্তু একটা পসিবিলিটিস দেয়া। যাই হোক, সেটা হয়তো যেহেতু আমাদের নিজেদের স্কুল রাজ্য, সেটা হয়তো কতটুকু হবে আমি জানি না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা ইতিমধ্যে মরশুম প্রায় অন্তিম পর্যায়ে। ছেলেদের ফুটবল যদি বলি, আমাদের এই ক্ষেত্রে আগামী দিনে রাজ্য ফুটবল সংস্থা কি পরিকল্পনা রইল যে নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে? যেমন আমরা যদি দেখি চন্দ্র মেমোরিয়াল লিগ এবং রাখাল শিল্ড, এই দুটো টুর্নামেন্ট দুর্গাপূজার আগে প্রতি বছর শেষ হচ্ছে, কিন্তু তারপর অনেকটাই ভাতা। তো আগামী দিনে রাজ্য ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা একজন মানে টিএফ এর প্রতিনিধিত্ব হিসেবে আপনি কি বলবেন যে কি আগামী দিন আপনার হাতে? দেখুন, আমরা কিন্তু আন্ডার এজ 13, 15, 17 সাব ডিভিশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল কিন্তু আমরা করছি। দুর্গাপূজার পরেই কিন্তু আমরা আবার সিনিয়র ওমেন্স লিগ, যেটা ডাবল লিগ পদ্ধতিতে, সেটা কিন্তু আমরা জাস্ট আফটার কমপ্লিশন অফ দুর্গাপূজা আমরা কিন্তু শুরু করবো। হ্যাঁ, এর পরবর্তী ধাপে আমাদের যে আমরা চাইছি এখানে যেটা আপনার গ্রাসরুট টুর্নামেন্ট, সেটা করার জন্য সেটা সাব ডিভিশনাল লেভেলে আমরা অবশ্যই শীতের মরশুমে আমরা সেটা করার চিন্তা ভাবনা আমাদের আছে। তো আপনারা দেখছেন যে কিছুদিন আগে এখানে এই যে লিজেন্ডারি ম্যাচ হয়ে গেল, সেখান থেকে আমরা কিন্তু কতটুকু পেলাম বা কি হলো সেটা বড় কথা না। আমরা চাইছি যে একটা ফুটবলের উন্মাদনা আসুক, দেখুক যে আমাদের যারা অভিজ্ঞ সিনিয়র প্লেয়াররা আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের, তাদের যে বিগত দিনে তাদের যে পারফরমেন্স ছিল দেশের জন্য, ক্লাবের জন্য, এখানে এখন আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা দেখুক, শিখুক ওদের কাছ থেকে কি কতটুকু পেল। এবং আমি পাশাপাশি এটাও বলবো, আমাদের কোচিং এর উপর আরো অনেক জোর দিতে হবে। আপনি দেখুন, এখানে আমাদের রাজ্যের একমাত্র বি লাইসেন্স কোচ, এখানে আমি বলছি ভূমিপুত্র আবু তাহের, এর আগে অতিথিকে প্রধান ছিল, ইজ দি ফার্স্ট ম্যান। তো আমরা কিন্তু সেই কোচিং এর মানে মানে প্রযুক্তিগত ভাবে আমরা ফেসবুক বা অন্য কিছু দেখতে পাই, বাইরের যে গ্রাসরুট বলুন বা আন্ডার এজ বলুন, ওদের যে প্রশিক্ষণের যে পদ্ধতি, কত উন্নত পদ্ধতি, সেই জিনিসগুলি যদি আমরা ভালো কোচের আন্ডারে ওদেরকে দিতে পারি এবং
মানে রেসিডেন্সিয়াল ক্যাম্প করে এবার কিন্তু আমরা যে টিম পাঠিয়েছি, আপনারা দেখবেন আমরা যে আন্ডার 14 টিম পাঠিয়েছি, ভালো রেজাল্ট করেছে, কিন্তু তিনটার মধ্যে দুটোতে ভালো জিতেছে, একটা হয়তো আমরা হেরেছে, কিন্তু পারফরমেন্স কিন্তু, কারণ কি আমরা এখানে 15 দিন 20 দিন কিন্তু রেসিডেন্সিয়াল ক্যাম্প করে তারপর ওদেরকে পাঠিয়েছি। সিনিয়র মহিলা টিম গেছে আসামের ডিমুতে, ওখানেও আমরা 20 জন প্লেয়ার গেছে, তাদের কিন্তু আমরা এখানে 15 দিনের মতো ক্যাম্প করে পাঠিয়েছি, এবং আগামী দিন সাব জুনিয়র যারা যাবে আমরা সিলেকশন অলরেডি করে নিয়েছি। তো আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের তরফ থেকে, কিন্তু ভালো প্রশিক্ষকের পাশাপাশি দরকার আছে। শুধু আমাদের একা প্রচেষ্টাই হবে না, সেখানে ক্রীড়া দপ্তর, রাজ্য সরকার সবার সম্মিলিত প্রচেষ্টাই আমরা আগামী দিনে হয়তো উজ্জ্বল কিছু নক্ষত্র বা তারকা তৈরি করতে পারবো, সেই চেষ্টা আমরা করছি। আমাদের একটা প্রশ্ন, বি লাইসেন্স কোচ হিসেবে প্রথম নতুন ভাবে পরিকল্পনা ইতিমধ্যেই আপনার নেতৃত্বে কিন্তু কল্যাণ সমিতির সুপার লিগ, আমি সেটার দিকে পড়ে যাব। তবু সেক্ষেত্রে একটা দল কোনো একটা জাতীয় আসরে অংশগ্রহণ করার ক্ষেত্রে কতদিন তার একটা তৈরি করার মেন্টালি স্যাটিসফ্যাকশন দরকার, বা কতদিন সময় দরকার? যেখানে কৃষ্ণদা বলেছেন 15 দিন বা 20 দিন, সেক্ষেত্রে কি সম্ভব? না, কৃষ্ণদা যেটা বলেছেন সেটা অপ্রিয় হলো সত্যি। আমাদের আগে যে টিমগুলো যেত 3 দিন 5 দিন 7 দিন, এখন অ্যাটলিস্ট সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করা হচ্ছে 15 দিন 1 মাস 1 মাসের বেশিও সেই টিমগুলোকে অ্যাটলিস্ট তৈরি করে ন্যাশনালে পাঠানো। তো আপনারা দেখবেন এইবার যে আন্ডার 17 যে গার্লস টিমটা সুব্রত মুখার্জিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা আমাদের পাশের রাজ্য আসাম। তো প্রশ্নটা হলো আসাম যদি পারে আমরা কেন পারবো? তো সেখানে আমাদের যে প্ল্যানিং, কৃষ্ণদা যেটা বলেছে সায়েন্টিফিক কোচিং এবং আধুনিকতা যেটা, সেটা আমরা একটু হলেও পিছিয়ে আসি, সেটা অস্বীকার করার উপায় নেই। তো আমাদের পাশের রাজ্য যদি আসাম পারে আমরা কেন পারবো না? আমাদের এখানে পটেনশিয়াল প্রচুর আছে, সেই যে প্রতিভাগুলোকে তুলে ধরা সেটা হলো একমাত্র কাজ। তো আমরা ইদানিংকালে দেখেছি আমাদের ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনেকগুলো ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম এবং টুর্নামেন্ট করছে। তো আমি আপনাদের মাধ্যমে সেটাকে বলতে চাই যে টিএফ এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এবং ক্রীড়া দপ্তর যদি যৌথভাবে এরকম যে কৃষ্ণদা যেটা বললো গ্রাসরুট লেভেলের যদি ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম করে, এই ইয়ার লং কোচিং আই মিনস আপনার ধরেন 15 দিন কোয়ার্টারলি, আফটার 3 মান্থ আবার 15 দিন, আবার আফটার 3 মান্থ, সেটা যদি কোনো একটা কোচিং ক্যাম্পের দায়িত্ব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যদি নেয়, তার পরবর্তী কোয়ার্টারলি সেটার দায়িত্ব যদি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট দপ্তর নেয়, তারপরের কোয়ার্টারটিটা যদি কাউন্সিল নেয়, এইভাবে ইয়ার লং কোচিং যদি চলতে থাকে তাহলে ডেফিনেটলি আমরাও একদিন একটা ভালো রেজাল্ট করতে পারবো। তো উদ্দেশ্য হলো একটাই, আমাদের সবারকে একটু হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। একা বা একটা সংস্থার পক্ষেই সেটা সম্ভব নয় এটা উচ্চ পর্যায়ে তুলে নেওয়া, তাদের সবাই মিলে কাজ করতে হবে এবং আমাদের আরো অনেক বেশি আপনার গ্রাসরুট লেভেলের দিকে নজর দিতে হবে সেটা। এবং এটা দুর্ভাগ্য হলো সত্যি যে আমাদের এখানে চন্দ্র মেমোরিয়াল, রাখাল শিল্ড, ওমেন্স লিগ শেষ হয়ে গেলে সেটা পরবর্তী আবার আরেক বছরের জন্য অপেক্ষা করতে হয়। তো আমাদের এখানে যত বেশি আমরা টুর্নামেন্ট করাতে পারবো তত বেশি প্লেয়ার বেনিফিট হবে। এবং আরো একটা কথা আমি অ্যাড করতে চাই, আমাদের সংস্থাগুলোকে আমি অনুরোধ করব যে আমাদের ক্রীড়া দপ্তর, আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাইরের যে আমন্ত্রণমূলক টুর্নামেন্টগুলো সেগুলোতে যদি আমরা পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের যে ম্যাচ টেম্পারমেন্ট, ছেলেদের যে মানে অ্যাডভান্স অ্যাটিটিউড, সেটা অনেকটা বেশি ডেভেলপড হবে। কারণ আমাদের এখানে ত্রিপুরার ছোট্ট রাজ্য, আমাদের এখানে যদি সীমাবদ্ধতার মধ্যে আমরা থাকি, তাহলে যে অল ইন্ডিয়া লেভেলের যে কম্পিটিশন সেটা থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে। আমন্ত্রণমূলক যে সব টুর্নামেন্টগুলো সেগুলোতে যদি আমরা কিছুটা অংশগ্রহণ করতে পারি, তাহলে আমাদের যে লেভেলটা সেটা আমরা জাজ করতে পারবো, ইভ্যালুয়েশন করতে পারবো। তো আশা করি আমরা আগামী দিনে সেই পথে হাঁটছি। আমরা সবাই মিলে আমাদের উমাকান্ত মাঠে আগের মতো একটা উন্মোদনা চলছে প্রচুর, এবং খেলার যে স্ট্যান্ডার্ড সেটাও অনেকটা বেড়েছে। হ্যাঁ, তো সব মিলিয়ে বলবো যে আমরা ধীরে ধীরে এগুচ্ছি, কিন্তু সেটা জারি রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত পকেটগুলো ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাটের উপর নির্ভর ছিল, এবং তার পাশাপাশি আমরা যদি দেখি এদিক দিয়ে বিশ্রামগঞ্জ, এদিক দিয়ে জম্পুইজলা এবং ওমপি,
এবং তাকে বাদ দিয়ে আর কোন জায়গায় আমাদের স্পটার হিসেবে যদি রিক্রুট করা যায় বা সেখান থেকে তুলে আনার বিষয়ে কোন জায়গাটার উপর আমরা সবচেয়ে বেশি নজর দিই? দেখুন, আমাদের স্পোর্টস স্কুলে প্রত্যেক বছরে, বিশেষ করে আমি, শুভেঞ্জিত সিনহা, রাজেশ রায় চৌধুরী, আমরা গভর্নমেন্টের সহযোগিতায় নিজেদের উদ্যোগে আমরা গাড়ি নিয়ে প্রত্যেকটা পকেটে আমরা সিলেকশনের জন্য যাই। তো আমরা ইতিমধ্যে দেখেছি আপনার কাঞ্চনপুর, দশদা কাঞ্চনপুর যেখানটায়, তারপরে বেলকমবাড়ি, এরকম কিছু পকেট আছে, আপনার প্রচুর ট্যালেন্ট আছে। সেই জায়গাগুলোতে আমরা আমাদের স্পোর্টস স্কুলের তরফ থেকে আমরা বল দিয়ে আসি, আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রাখি এবং নতুন নতুন কিছু জায়গাতে ছেলেমেয়েরা খেলাধুলার ভীষণ উৎসাহ। আমরা সেখান থেকে কিছু প্লেয়ার স্পোর্টস স্কুলে ভর্তি করানোর চেষ্টা করি, এই কারণে যে একটা ছেলেকে দেখে আরো 10টা ছেলে মেয়ে আসবে। তো সেই যে উদ্যোগটা, সেটা আমরা জারি রেখেছি এবং আপনি দেখবেন যে আমাদের স্পোর্টস স্কুল এতদিন একটা মাঠের যে সমস্যা ছিল বিগত 5-6 বছর ধরে, এখন আগামী 1-2 বছরের মধ্যে একটা ভালো জায়গায় দাঁড়াবে। আরো ভালো ভালো আমাদের যে স্পোর্টস স্কুলের থ্রুতে অনেক ভালো ভালো প্লেয়ার আমরা তুলে দিতে পারবো। কৃষ্ণদা, আরেকটা জিনিস যেটা যে আপনারা বলছেন যে ইতিমধ্যেই দুর্গাপূজার পরে আপনারা মহিলা ফুটবল শুরু করবেন, যতটুকু খবর এবছরও ময়দানে কি পুলিশ দল, মহিলা পুলিশ দল নামবে, এরকম কোন কি ইঙ্গিত আপনাদের কাছে আছে, বা কয়টা দলকে নিয়ে আপনারা শুরু করতে চাইছেন মহিলা? আমরা এখন অব্দি যা আমাদের কাছে খবর বা আমরা যে সমস্ত সোর্সগুলি কাজে লাগিয়েছি, 6টি দল খেলবে, মধ্যে পুলিশ দলও আছে। যেহেতু পুলিশ সরকারি দল, আমরা যেহেতু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সরকারি সংস্থা, আমরা অনুরোধ করবো ওদেরকে, প্লেয়ারকে নিয়ে কিছু পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে, কিছু প্লেয়ারও ওরা পেয়েছে ছেলেদের, আপনারা দেখলেন কিছু রিক্রুটমেন্ট হয়েছে, মেয়েদেরও নিশ্চয়ই হবে রিক্রুটমেন্ট। তো আশা করি পুলিশ টিমও খেলবে। তো 6টি দল আমরা আপাতত আমাদের কনসিডারেশন আছে যে 6টি দল ডাবল লিগ পদ্ধতিতে প্রায় 30টার মতো খেলা আমাদের সিনিয়র ম্যাচ থেকে হবে। আগে আমরা দেখতাম 8 থেকে 12টা বা কোনো সময় 10টা দল খেলতো, কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে গত বিগত 3-4 বছর বা 5 বছর ধরে 6টি-7টি দল ছাড়া মহিলা ফুটবল। তো মহিলা ফুটবলে স্পোর্টস স্কুল রয়েছে, যেটা ত্রিপুরা স্পোর্টস স্কুল, বাদারঘাট, পানিসাগর এবং বিভিন্ন দলগুলো, সেখানে মহিলা ফুটবলাররা উঠে আসছে না কেন, কি বলবেন এই জায়গায়? না দেখুন, আমরা কিন্তু ত্রিপুরা ফুটবলের কিন্তু চেষ্টা করছি। কিছুদিন আগে আমরা টুর্নামেন্ট করলাম, আন্ডার 13, 15, 17, ছেলেদের যেমন করেছি মেয়েদেরও করেছি। আমরাও চাইছি বিভিন্ন স্কুলের মারফত, কোচিং সেন্টারের মারফত মেয়েরা উঠে আসুক। আমরাও যেমন ওরা যে বললো, আমরা কিছু বল দিয়ে বা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করছি, বা বিভিন্ন যারা কোচিং সেন্টারে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বলুন বা কোচরা আছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছি যে মেয়েদেরকে যাতে মাঠে আনানো যায়। অ্যাকচুয়ালি এর সবচেয়ে বড় আগে দরকার যে অভিভাবক যারা আছে, মেয়েদের যারা গার্জিয়ান, তাদেরকে আমরা আরো বেশি বুঝাতে হবে যে আপনাদের ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও মাঠে যেন পাঠানো। আমরা সেই চেষ্টা কিন্তু করছি এবং ইদানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভালো মেয়ে, বিশেষ করে আপনার কৈলাস শহরের দিকে যে ফুলুজানো, হ্যাঁ ভালো কয়েকটা প্লেয়ার উঠে আসছে। স্পোর্টস স্কুল তো আছেই, প্রশিক্ষণের আন্ডার আছে। আমরা এখন অন্যান্য জায়গাতে কিন্তু আমরা সেভাবে চেষ্টা করছি যাতে মেয়েরা আসে। আমরা হোপফুল যে আগামী দিনও আরো বেশি মেয়েরা অন্তর্ভুক্ত হবে, চেষ্টা করছি। আবুদা, একটা জিনিস আমরা অতীতে দেখেছিলাম যে জম্পুর জেলার বেশ কয়েকটা মেয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের, যদি বলি আমরা লক্ষ্মিতা রিয়াং বা আরো কয়েকটা মেয়ে যেভাবে উঠে এসেছিল, ভারতীয় ট্রায়াল ক্যাম্পে ওরা ডাক পেয়েছিল। আপনি যে কথাটা বলেছেন যে ট্রায়াল ক্যাম্পে বা অন্যান্য রাজ্যগুলোর সাথে খেলাধুলার পর তাদের ডেভেলপড হয়, কিন্তু আমরা সেই ক্ষেত্রে দেখলাম ব্যতিক্রমী যে ওই সমস্ত ফুটবলাররা, মেয়ে মহিলা ফুটবলাররা কিন্তু বর্তমানে অনেকটা হারিয়ে গেছে। কেন হচ্ছে এই জায়গাটা, কি বলবেন? না, হারিয়ে যাচ্ছে সেই ব্যাপারটা তো অবশ্যই একটা সার্টেন এজের পরে আমাদের যে ফলো আপ প্রোগ্রামটা যেটা, সেটা যে একটা লেভেলের পরে, ধরেন আমাদের এখানে কি হচ্ছে, ক্লাস 12 এর পরে আমরা ছেলে মেয়েদেরকে কোথায় যে ফলো আপ প্রোগ্রামটা নেই। ফলো আপ প্রোগ্রামটা ইন দ্য সেন্স, আমাদের এখানে এখন কয়েকটা ছেলে আছে, যেটা বিলাস, লিয়াংমুইয়া, ওরা আমাদের পাশেই একটা ভাড়া নিয়ে কলেজে পড়ছে, আমাদের সঙ্গে মাঠে প্র্যাকটিস করছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমরা ক্লাস 4 থেকে 12 অব্দি যদি স্পোর্টস স্কুলে ওদেরকে তালিম দিয়ে একটা জায়গায় পৌঁছাই, তার পরের স্টেজটা ওরা কোথায় যাবে সেটাও একটু চিন্তা ভাবনা করার দরকার। ওদেরকে কলেজে রেখে অ্যাডভান্স আরো কোচিং এর ব্যবস্থা করাটা, সেটা আমরা স্টেটে হচ্ছে না।
তো সেটার দিকে নজর দিতে হবে। আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের যে সব ছেলে মেয়েরা ওরা আমাদের কাছাকাছি একটা কলেজে ভর্তি করিয়ে আমাদের এখানে প্র্যাকটিস করার একটা সুযোগ করে দিই। এখন ত্রিপুরার মাঠে যেসব ছেলে এবং মেয়েরা যারা দাপিয়ে বেড়াচ্ছে ম্যাক্সিমামই আমাদের স্পোর্টস স্কুলের প্রোডাক্ট, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি আমরা সর্বতভাবে ওদেরকে কলেজে ভর্তি করি আমাদের নিজের উদ্যোগে, ওদেরকে রেখে যে প্র্যাকটিসটা যেন কন্টিনিউটি করতে পারে, কন্টিনিউ চালিয়ে যেতে পারে। তো সেই যে উদ্যোগটা আমি বলবো, এখন আমাদের ভাদারঘাটেই একটা হোস্টেল হচ্ছে 200 বেডের। তো আমাদের প্রস্তাব থাকবে 12-এ পাস করে যদি পটেনশিয়ালি কোনো প্লেয়ার থাকে তাদেরকে যেন সেখানে থাকার ব্যবস্থা করা, তারা পরবর্তী সময় আমাদের বহির্রাজ্যে ভালো ভালো ক্লাবে যেন ওদেরকে আমরা পাঠাতে পারি। সেই ব্যাপারটা, সেই যে লাইন আপ চেইনটা, সেটা আমরা কিছুটা হলে পিছিয়ে, সেটা আমরা পিএসএ এর থ্রুতে, আমাদের ডিপার্টমেন্টের থ্রুতে আমাদের প্লেয়ারদেরকে যে মাঝপথে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা যেন না হয়, সেটা আমরা চেষ্টা করছি। আগামী দিন আমরা কথা বলছি এবং কথা বলবো আরো, যে আফটার 12 তখন একদম আপনার 18-19 বছরে যেসব পিক টাইমটা, সেই টাইমটা কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে গেলে তারপরে ছেলেরা মেয়েরা কোথায় যাবে, বুঝতে পারছেন যে আমারটা আশা করি। তো সেই জায়গাটা যেন হারিয়ে না যায়, সেই ছেলে মেয়েদেরকে তুলে ধরা এবং ওদেরকে যে ওদের যে উপরে ওঠার যে প্রচেষ্টা, সেটা আমরা বিভিন্ন রাজ্যের সঙ্গে, একাডেমির সঙ্গে বিভিন্ন ভাবে আমরা সাহায্য করার আমাদের একটা চিন্তাধারা আছে। ইতিমধ্যে আমাদের ভাদারঘাটে প্রায় 200 বেডের একটা হোস্টেল হচ্ছে, সেখানে অ্যাডভান্স স্টেজের ছেলে মেয়েদেরকে রাখা যায় কিনা, কিভাবে রাখা যায়, সেগুলো নিশ্চয়ই আমরা আবুধার কথাটা 100% সঠিক। পিক আওয়ার 18 কিংবা 19 বা 20, সেই জায়গায় ভারতীয় দলের বিভিন্ন রাজ্যের, আমরা যদি দেখি ভারতীয় ফুটবলে বর্তমানে এশিয়া কাপ ফুটবলে ভারতীয় দল ভালো পারফরমেন্স করেছে, এবং সেখানে উত্তর পূর্ব ভারতের একাধিক ফুটবলার সেখানে রয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে যে মেয়েটা, বা আজকে ফুলুজানু অ্যাথলেটিক্স ক্লাব, বা যদি জম্পুই জেলা বা বিশ্রামগঞ্জ থেকে আসছে, সেই মেয়েটা চাকুরির সূত্রে কোনো একটা দপ্তরে চাকরি পাচ্ছে। আমি যদি বলি যে আমাদের কাছে আজকেও খবর আছে যে ত্রিপুরা পুলিশ দল, যে পুলিশ দল মহিলা ফুটবল খেলবে, সেই পুলিশ দলকে ক্লোজ করে দেওয়ার একটা পরিকল্পনা, ইতিমধ্যে তাদের পোস্টিং ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে তারা চাইছে যে তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে যে সামনেই পুজোর পরে অনুষ্ঠিত হবে মহিলা ফুটবল, কিন্তু ইতিমধ্যেই পোস্টিং হয়ে যাবে বা যাচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে। কিন্তু সেই জায়গায় যাদের একটা আশা ভরসা থাকে যে একটা মেয়ে যে একটা চাকুরির সূত্রে কোনো একটা মেয়ে চাকুরি পেল, কিন্তু সে ভালো খেলার কথা, কিন্তু তাকে সেখানে ডিউটি করে দেওয়া হচ্ছে। সকাল আমরা যদি বলি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ক্ষুদ্র দেববর্মা রয়েছে, মোহিনী রয়েছে, গুলটি, তারপরের যে সেশনটা যারা চাকরি পেল বা চাকরি পেয়েছে তাদেরকে ক্ষেত্রে কিন্তু এইরকম। এই জায়গায় কি বলবেন কৃষ্ণবাবু, পুলিশের কি করা দরকার? দেখুন, এখানে হচ্ছে এই যে চাকরি, এটা যেহেতু চাকরি করবে তার প্রায়োরিটি চাকরিটা, তো এখানে তো তার পোস্টিং হবে, এটা পদ্ধতি, এটা মানতেই হবে। কিন্তু পরবর্তী সময়ে যদি ক্লোজ করে তাকে বিভিন্ন জায়গায় পোস্টিং ডিউটির জন্য দিতেই পারে, ডিউটি ফার্স্ট, পরবর্তী সময়ে যদি দেখা যায় যে টিম করবে, তাদেরকে আবার একত্রিত করে কোচিং করে, সেটা দপ্তর ইচ্ছে করলেই করতে পারে। আমরা প্রস্তাব রাখবো, চিঠি দেব পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং কথা বলবো রাজ্য সরকারের যারা আছেন এই সমস্ত দায়িত্বে, নিশ্চয়ই আমরা কথা বলবো পুলিশ টিম যেন অবশ্যই সিনিয়র ওমেন্স লিগে পার্টিসিপেট করে। কারণ বিগত দিনেও আপনি যেভাবে বললেন যে পুলিশ টিমের একটা সুনাম কিন্তু পুরুষদের বড় অবদান ছিল। হ্যাঁ, তো পুরুষদের যেমন ছিল মহিলাদেরও ছিল। তো আমরা চাইবো পুলিশ টিম অবশ্যই যাতে মহিলার খেলে ওমেন্স লিগে, আমরা সেই প্রচেষ্টা করব। এবং আমার বিশ্বাস আমরা যদি একটু চেষ্টা করি, ওদের একটু সদিচ্ছা থাকে, নিশ্চয়ই পুলিশ টিম খেলতে পারবে। বিপ্লবদা, আমি একটু অ্যাড করছি আপনার কৃষ্ণদার সঙ্গে আমি একমত। আমরা যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের রেল বলুন, রিজার্ভ ব্যাংক বলুন, আর বিএসএফ বলুন, তারপরে সিআরপিএফ বলুন, পাঞ্জাব পুলিশ বলুন, সেখানে ফোর্স কোটায় ওদেরকে রিক্রুটমেন্ট করা হয়। তো আমি কৃষ্ণদা তারা একটা জায়গায় আছে, আমি সেটা অনুরোধ রাখবো। আমাদের এখানে যেসব ছেলেমেয়েরাই বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পান,
অ্যাটলিস্ট এখানে কি হচ্ছে বাইরের, আপনি ওএনজিসি বলুন, যেসব ডিপার্টমেন্ট বলে গুলোতে গ্রিল আছে, প্লেয়ার রিক্রুট করা হচ্ছে, যতদিন ওরা পারফর্ম করতে পারবে, পারফরমেন্স দেবে, অতদিন অবধি ওদের খেলার সুযোগটা দেওয়া হয়। ওরা যখন একটা সার্টেন এজের পরে ওরা যখন অবসরে যাবে তখন ওদেরকে পোস্টিং এ পাঠানো হয়। কিন্তু আমাদের এখানে হচ্ছে কি, যে আপনি যেটা বললেন ক্লোজ করে দেওয়া হচ্ছে, ডিউটিতে পাঠানো হচ্ছে, তো সেটা আমি কৃষ্ণদাসদের থ্রুতে আমি সেটা রিকোয়েস্ট রাখবো যে যেসব ছেলেমেয়েরা খেলাধুলার সঙ্গে যুক্ত ওদেরকে যেন পুরো ইয়ার লং একটা প্র্যাকটিসের সুযোগ দেওয়া হয়, মাঠের সঙ্গে যেন যুক্ত থাকে। একটা সার্টেন এজের পরে তো অবশ্যই রিটায়ারমেন্ট যাবে মানে খেলা থেকে, তখন ওদেরকে পোস্টিং এ পাঠানো হোক। কিন্তু যেসব ছেলেমেয়েরা আমাদের স্পোর্টস কোটায় চাকরি না হলেও যেসব ছেলেমেয়েরা খেলাধুলার মধ্যে আছে, যতদিন অবধি পারফরমেন্স দিতে পারছে ততদিন অবধি ওদেরকে সেই সুযোগটা যেন দেওয়া হয়, তাহলে সেই ডিপার্টমেন্টের টিমগুলো ভালো হবে এবং ছেলেরাও মেয়েরা খেলতে ইন্টারেস্টেড হবে। ধন্যবাদ দুজনকে। আমরা যে আলোচনা শুরু করেছিলাম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 15 ফুটবল থেকে বাদ পড়লো 20টি দল, 30টি দলে দিয়ে যে আসর শুরু হয়েছিল তার থেকে 20টি দল, এবং তার মধ্য থেকে উঠে এলো রাজ্য ফুটবলের কিভাবে আমরা ডেভেলপ করব, এবং তার পাশাপাশি মহিলা ফুটবল এবং পুলিশ দল এবং অন্যান্য ক্ষেত্রে আগামী দিনে ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রচেষ্টা, রাজ্যের ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এবং রাজ্য ফুটবল সংস্থা যেভাবে কাজ করছে সেইভাবেই কিন্তু কাজে প্রত্যেকে সামিল হবে। তাহলেই কিন্তু ত্রিপুরার নূতন সোনালী ফুটবলের ইতিহাস আবারও জাগবে, সেটা কিন্তু প্রত্যাশা। আজ এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবে।